মর্নিং ফ্রম ধোত্রে। এখন দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা। সকালবেলা 6টার সময় উঠেছিলাম, তারপর থেকেই প্রচুর যত ট্যুরিস্ট আছে আমাদের হোমস্টেতে তখন বেশ তারা দৌড়াদৌড়ি করছিলেন। আর সেটা বুঝতে পেরে আমি ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরপরই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার প্রকৃত রূপ। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অনেক কাছেই দেখা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বেশ কিছুটা কাছে দেখা যাচ্ছে। দার্জিলিং থেকে মোটামুটি একটু দূরে দেখা যায়। আর এখন বাজে হচ্ছে গিয়ে 7টা একটু বেশি। ওয়েদার খুব ভালো, টেম্পারেচার মোটামুটি 5-6 ডিগ্রি। আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা একটু স্মগে ভর্তি যাচ্ছে, দেখা যাচ্ছে। আজকে আমার প্ল্যান সেরকম কিছু নেই। আজকে আমি ধোত্রাতেই আশেপাশে ঘুরবো। ওই দূরে একটা কিছু দেখা যাচ্ছে, ওই জায়গাটায় যাব। এগুলো সব বরফ মনে হয় না, সব মিলে। এই আদুরে কুকুরটা নিশ্চিন্তে বসে আছে আর ওর মাথায় হাত বলি দিচ্ছে ছোট্ট রূপসা। একটু সামনেই কয়েকটা ছোট্ট হাঁসের বাচ্চা রোদের উষ্ণতা উপভোগ করছিল। এরপর আমরা সবাই মিলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলাম মন্দিরের দিকে। উপরে পৌঁছেই প্রথমে চোখে পড়ল নন্দীর মূর্তি, আর ঠিক সামনেই ছিল ভগবান শিবের মূর্তি। পাশেই ছিল বৌদ্ধ প্রার্থনা চক্রগুলি, যেগুলোকে ঘুরিয়ে সবাই নিজেদের মতন প্রার্থনা জানাচ্ছিল। মন্দির এলাকা ছেড়ে এগোতেই দেখা গেল ছোট্ট এক উপত্যকার মতন জায়গা, চারপাশে উঁচু গাছ, আর সেই প্রকৃতির মাঝখান দিয়ে হাঁটার অনুভূতিটা ছিল দারুণ শান্তির। এরপর আমরা ট্রেক করতে করতে এগোতে লাগলাম ওয়াচ টাওয়ারের দিকে। আর মজার ব্যাপার হলো, পুরো পথ জুড়েই একটা কুকুর শ্রাবন্তীর পিছু পিছু হেঁটে চলেছিল, যেন সেও আমাদের দলের এক সদস্য। উপরে উঠে যে দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল তা ভাষায় বর্ণনা করা যায় না। তো আমরা এখন এসেছি শিব মন্দির থেকে। একটা সামনেই মনেস্ট্রি ছিল, সেই মনেস্ট্রি থেকে এগিয়ে এসেছি। এই রাস্তাটা পড়েছে, এই রাস্তাটা ধরে ধরে এগিয়ে যাচ্ছি, দেখছি কোথায় যায়। এখানে মনে হচ্ছে একটা কোনো ওয়াচ টাওয়ার আছে। দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত পাহাড়ের সারি, আর ঠিক পাশেই পাহাড়ি সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। সাদা বরফে ঢাকা সেই শিখরগুলো যেন আকাশের মধ্যে মিশে গেছে। কিছু দৃশ্য শুধু ক্যামেরায় নয়, মনের মধ্যেও চিরদিনের জন্য আটকে থেকে যায়। এটাও ছিল তেমনই একটা মুহূর্ত। আমি এখানে ছিলাম, সিঁড়ি দিয়ে এখানে উঠে আসলাম, এই জায়গাটা বললো এটা একটা ওয়াচ পয়েন্ট বলা যেতে পারে। আর এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, দুটো লোক যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা এসেছি। এসে এখানে রাস্তার ধারে দুটো জার্মান শেফার্ড নিশ্চিন্তে শুয়ে আছে, আর ওই দুইজন মিলে তাদেরকে আদর করে দিচ্ছে। পাহাড়ি জনপদের এমন ছোট ছোট দৃশ্যগুলোই জায়গাটাকে আলাদা করে তোলে। এরপর আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম ধোত্রের গলিতে। সরু গলি, টিনের ছাউনি দেওয়া ঘর, বাড়ির সামনে ফুটে থাকা হলুদ ফুল ও তার চারপাশে নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে যেন এক অন্যরকম জীবনযাত্রার ছবি। গলির ভেতর দিয়ে এগোতে এগোতে দেখতে পেলাম গ্রামের দৈনন্দিন জীবন। কোথাও বাতাসে দুলছে গাছের ডাল, কোথাও কয়েকজন শিশু নিজেদের মতন খেলায় ব্যস্ত। আরেকটি শিশু হাতে ছোট্ট বালতি নিয়ে হাঁসের বাচ্চাগুলো পিছু পিছু হাঁটছে। একটি জানালার আড়াল থেকে ছোট একটি হাত বাইরে এসে যেন কৌতূহল নিয়ে পৃথিবীটাকে দেখার চেষ্টা করছে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম একটি ছোট্ট বৌদ্ধ মন্দিরে। মন্দিরটি ছিল একেবারেই শান্ত ও নির্জন। মাঝখানে স্থাপিত বৌদ্ধ মূর্তি,
তার সামনে সাজানো জলের ভরা বাটিগুলো আর চারপাশে নীরবতা এক অন্যরকম প্রশান্তির অনুভূতি এনে দিচ্ছিল। মন্দির থেকে বেরিয়ে সামনে তাকাতেই চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। ছোট্ট পাহাড়ি বস্তি, তার পেছনে ভেসে বেড়ানো তুলোর মতন সাদা মেঘ আর ওপরে গভীর নীল আকাশ। সেই সৌন্দর্যের মাঝখানে আমরা কিছুক্ষণ থেমে বসেছিলাম, শুধু মুহূর্তটাকে অনুভব করার জন্য। কখনো কখনো কোনো জায়গাকে মনে রাখার জন্য বড় আকর্ষণের দরকার হয় না, মানুষের জীবন, গ্রামের সরলতা আর প্রকৃতির নীরব সৌন্দর্যই যথেষ্ট। গুড আফটারনুন। আজকে হচ্ছে ফাইনাল ডে, কালকে আমাদের চেক আউট। আমরা ফিরছি কালকে শিলিগুড়িতে। আর এই হচ্ছে আমার শেরপা হোমস্টে। আমি এখন সেই রাস্তাটা দিয়ে নেমে এখানে এসে দাঁড়িয়েছি। বিকেল প্রায় 4:45 মতন বাজে। আর যেহেতু কালকেই আমরা চেক আউট করে বেরিয়ে যাবো, তো একটুখানি আশেপাশে ঘুরে যাচ্ছি। আমি একাই বেরিয়েছি। কয়েকটা কথা আমি বলে দিই এই হোমস্টে বা এই আশপাশের ব্যাপারে। বেসিক্যালি আমি যেটা আমি লক্ষ্য করলাম, এখানে বেশিরভাগ যারা ট্যুরিস্ট বা ট্রেকাররা আসেন তারা ম্যাক্সিমাম এক রাতের জন্যই থাকে। অ্যাভারেজ মানে যারা বেশিরভাগ আসেন এক রাত ম্যাক্সিমাম থেকে বেরিয়ে যায় হচ্ছে টংলুর উদ্দেশ্যে, টংলু, তমলিং এইসবের উদ্দেশ্যে। কালকে যেমন প্রায় 15 জন মতন ট্রেকার এসেছিলেন। ওরা ছিলেন রাত্রিবেলাটা, প্লাস সকালবেলা ব্রেকফাস্ট করে টংলুর উদ্দেশ্যে চলে গেল। আর এইখানে যে শেরপা হোমস্টে আছে সেখানকার হচ্ছে পার ডে কস্ট হচ্ছে গিয়ে মানে পার ডে পার হেড 1200 টাকা পার ডে পার হেড, তার মধ্যে ফুড আর লজিং ইনক্লুডেড। আর এখানে হচ্ছে গিয়ে সকালে ব্রেকফাস্ট দেয় ওই 7টা থেকে 8টা এরকম, দুপুরবেলা খাবার দেয় 1টা থেকে, তারপর হচ্ছে গিয়ে স্ন্যাক্স থাকে। ওটা বেসিক্যালি ওই বিকেল 4টে-5টা বা এরকম চা থাকে, পকোড়া থাকে এরকম। আর রাত্রিবেলা হচ্ছে গিয়ে ডিনার থাকে, ওটা হচ্ছে 8টা-9টার মধ্যে করতে হয়। এখানে সব কিছু একটু তাড়াতাড়ি হয়, বিশেষ করে ডিনারটা। যদি এই সব জিনিসগুলো আপনি মিস না করতে চান তাহলে কিন্তু কোথাও যদি যান অবশ্যই যিনি ওনার আছেন, সুরাজ বলে যিনার নাম আছেন, ওনাকে বলে যেতে হবে যে আমরা একটু কোথাও দূরে যাচ্ছি, তো আমাদের খাবারটা একটু আমরা পরে এসে খাবো। তবে একটা জিনিস আমি বলে দিই, এই যে আমরা রয়েছি আজকের দিনটা আজকের পুরো রিল্যাক্সের জন্যই রেখেছিলাম। প্লাস যেহেতু কালকে চেক আউট, ফাইনাল যে ভাড়াটা দিতে হবে সেই সবের ব্যাপারে কথা বলছিলাম, আশপাশে ঘুরলাম। এখান থেকে এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে, এই 1.5 কিলোমিটারের মধ্যে একটা ছোট্ট একটা সৌধ মতন আছে, বুদ্ধিস্ট সৌধ, সেটা দেখতে গেছিলাম। আর এখানে যে গ্রামটা আছে ভেতরটা একটু ঘুরেছিলাম। কিন্তু এখানে 3 রাত থাকা মানে বহুত একটু মানে যারা হচ্ছে গিয়ে খুব অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, সবসময় বেরোতে চান তাদের কাছে কিন্তু 3 রাত থাকাটা একটু মানে বেগতিক লাগতে পারে। হ্যাঁ, 2 রাত ঠিকঠাক, ওকে, নো প্রবলেম। এখানে থাকুন 2 রাত, নিয়ে চলে যান রিম্বিকের দিকে বা আপনি দার্জিলিংয়ের দিকে চলে যান, বেটার হবে। ধোত্রে মেডিসিনাল প্ল্যান্ট কনজারভেশন এরিয়া। সকালে এদিকেই আমি এসেছিলাম, কিন্তু এখানে যে মনেস্ট্রিটা আছে এটা দেখে চলে গেছি, এখানে ঢোকা হয়নি। যেহেতু এখন একা আছি সেই জন্য এসেছি দেখতে। দেখা যাক কী আছে এখানে। পুরোটা যেতে পারলাম না, তাই কিছুটা গিয়ে ঘুরে চলে যাচ্ছি, মানে বেরিয়ে যাব, কনজারভেশন এরিয়া থেকে বেরিয়ে যাব। আর এখন যেহেতু রাত হতে চলেছে, মানে সন্ধে হতে চলেছে, তো এখানে কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই। আর এইসব জঙ্গল এরিয়া, তো এখানকার লোকাল লোকরা সবসময় বলে যে অন্ধকার থেকে দূরে থাকো, কারণ প্রচুর জীবজন্তু ঘুরে বেড়ায় সন্ধ্যেবেলা নামলে। তো আমি ভেতরে গেলাম না, বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি আমার হোমস্টের দিকে। একটু আগে আমরা এসেছিলাম ফায়ারফুলের রেস্টুরেন্টে, তো এখান থেকে ফ্রাইড মোমো খেলাম, 80 রুপিস নিল। আজকে তো আমাদের লাস্ট ডে, সেই জন্য হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ রোজই আমাদের হোমস্টে থেকে ফুড দিচ্ছিল সেই জন্য। আর এখন এই সামনে এখানে একটা ওই আলু মিমি তো বিক্রি করছেন, ওখানটায় গিয়ে দেখি কি পাওয়া যায়।
গুড মর্নিং ফ্রম ধোত্রে। আজকে আমাদের চেক আউটের দিন, আর এখন আমি সামনে থেকে দেখছি একদম কাঞ্চনজঙ্ঘা। এখন বাজে 6:10-15, আর এখন 5:30টার সময় আমি এখানে এসে দেখছি যে একদম কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ফোনটা টাইমলেসে বসিয়ে দিচ্ছি, আর এখানে রেকর্ডিং হচ্ছে। তো টাইমলেসে যেটা উঠবে আমি সেটা ভিডিও ফুটেজের মধ্যে দিয়ে দেবো। আর আমাদের যে গাড়ি আসবে, মানে শেয়ার গাড়ি আসবে 7টা 7:30টার সময়, আর সেটাই করে আমরা চলে যাবো শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে যেতে যেতে বেশ কিছু কথা আছে, সেগুলো বলবো। এখন আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে ব্যস্ত পুরোপুরি, আপনারাও দেখুন। ভ্রমণের শেষ মুহূর্তগুলোতে আমি কিছুক্ষণের জন্য চুপচাপ বসে গেলাম দৃশ্যটা উপভোগ করার জন্য। পাহাড়, আকাশ আর শান্ত পরিবেশ যেন আরও কিছুক্ষণ থেকে যেতে বলছিল। কিন্তু এবার ফেরার পালা। ব্যাগপত্র গুছিয়ে নিলাম, ঘরটাকে শেষবারের মতন একবার দেখে দরজাটা বন্ধ করলাম। ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম। কিছু সুন্দর স্মৃতি পেছনে থেকে গেল। कितना मेगापिक्सल? इधर इधर कैसे घुमाएगा पलटी? हाथ से घुमा ना ऐसे भी घुमा सकते हैं आप, इसको भी घुमा सकते हैं। ऐसे? हाँ। ये मैं सोचा क्योंकि वो तो रिंग रिक्शा आता है ना, हाँ, हाँ। वो खाली लेके आता है ना, सुखिया तो स्टार्टिंग हो गए वो 250 रुपये, ठीक है? ठीक है, और उससे ज़्यादा होगा तो मुझे फ़ोन करना। ठीक है। फिर से मुलाकात होगा, हम फिर से आएंगे। आपका नाम बताइए। मेरा नाम सूरज। তো আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের শেয়ার গাড়িতে একটা প্রবলেম হয়েছে, যে শেয়ার গাড়িটা ডাইরেক্ট যাওয়ার কথা ছিল সেটা যাবে না। তো আমাদেরকে অন্য একটা শেয়ার গাড়িতে এখান থেকে বললো যেতে, ওনারা ফোন করে দিলেন। তো সেই গাড়িটা ব্রেক জার্নি হবে, প্রথমে সুকুইয়া পুকুরি অবধি যাবে, ওখান থেকে আবার নতুন গাড়ি দেবে আমাদের শেয়ার গাড়িতে করে আমাদেরকে এনজেপি পৌঁছাতে হবে, শিলিগুড়ি পৌঁছাতে হবে। তো সেটা ধরার জন্যই আমরা যাচ্ছি। ধরতে মেন যেখানটা সব শেয়ার গাড়িগুলো সব দাঁড়ায় সেখানে। আর এখান থেকে বললো সুখিয়া অবধি 300 টাকা করে, দেন ওখান থেকে সুখিয়া থেকে শিলিগুড়ি অবধি। এবার আমাদের ফেরার পালা। হোটেলের ম্যানেজার সুরজদার পরামর্শ অনুযায়ী আমরা একটা শেয়ার গাড়িতে উঠে পড়লাম সুখিয়া পুকুরির উদ্দেশ্যে। ভাড়া নিয়েছিল জনপ্রতি 200 টাকা। পাহাড়ি রাস্তা ধরে যেতে যেতে চারপাশে সুন্দর কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করছিলাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম সুখিয়া পুকুরিতে। সেখানে একটা মাইলস্টোনে লেখা ছিল সুখিয়া পুকুরি 0 কিলোমিটার আর দার্জিলিং 20 কিলোমিটার। সেখান থেকে আবার গাড়ি বদল করতে হলো। এবার গন্তব্য শিলিগুড়ি। এটা হচ্ছে সুখিয়া পুকুরি, এখান থেকে আমরা যাচ্ছি আবার শিলিগুড়ি। এই যাত্রার জন্য ভাড়া পড়লো আরও 250 টাকা, সব মিলিয়ে জনপ্রতি 450 টাকার মতন। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে। সেখান থেকে একটা ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম। 40 টাকা ভাড়া নিল এনজেপি স্টেশনের জন্য। আমাদের ট্রেন ছিল সন্ধেবেলায়, তাই হাতে বেশ কিছুটা সময় ছিল। সেই কারণে কাছেই একটা ছোট্ট লজ নিলাম 800 টাকায়, ঘণ্টাখানেক বিশ্রামের জন্য। দুপুরে খাওয়ার জন্য কাছেই একটা হোটেলে ঢুকেছিলাম। ভাত, ডাল, তরকারি, ডিমের ঝোল খেয়েছিলাম ঠিকই, কিন্তু খাবারের স্বাদ খুব একটা ভালো লাগেনি। তাই পরে পাশে আরেকটা স্টল থেকে মোমো খেয়ে মনটা একটু ভালো করলাম। এরপর সন্ধ্যা নামতেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আবার রওনা দিলাম স্টেশনের দিকে। পথে 1 প্লেট চাউমিন প্যাক করে সরাসরি পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। স্টেশনে প্ল্যাটফর্মে পৌঁছানোর পর কিছুক্ষণ পরেই দার্জিলিং মেল একদম সময় মতন প্ল্যাটফর্মে ঢুকলো। আমরাও ট্রেনে উঠে নিজেদের জায়গায় বসে পড়লাম। সামনে ছিল দীর্ঘ এক রাতের যাত্রা। রাত পেরিয়ে ভোরবেলায় পৌঁছে গেলাম শিয়ালদায়। আর এভাবেই শেষ হলো আমাদের এই পাহাড়ের ভ্রমণের গল্প। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্পে।